নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো যত্ন সহকারে বা মনোযোগ সহকারে দেখছেন। আর সত্যি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। যাই হোক, আজকের যে রোগ বা যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ঘাড়ের রোগের ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন, অর্থাৎ ঘাড় ব্যথার ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন। এই যে ঘাড় ব্যথা রোগটা বর্তমান দিনে কিন্তু প্রচুরভাবে দেখা যাচ্ছে, বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে। কারো ঘাড়ে লেগে যাচ্ছে, কারো ঘাড়ে লাগার পরে ব্যথা কমছে না, কারো বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ঘাড় ব্যথা বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন, আপনার লক্ষণ মিললে সেই সব হোমিওপ্যাথি ওষুধগুলো অবশ্যই করে সেবন করবেন। এই ঘাড় ব্যথা রোগের হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা জেনে নেব যে ঘাড় ব্যথাটা হয় কেন। যখন আমাদের সার্ভাইকালের প্রদাহ হয় তখন কিন্তু আমরা তাকে ঘাড় ব্যথা বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বলি। কিন্তু এই সার্ভাইকালটা আসলে কি? আমাদের মস্তিষ্ক থেকে লাম্বার পর্যন্ত অর্থাৎ কোমর পর্যন্ত এক প্রকার স্পাইনাল কর্ড অবস্থিত, যাকে বলা হয় মেরুদণ্ড। এই মেরুদণ্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, যে ছোট্ট ছোট্ট গাঁট গাঁট হয়ে একসঙ্গে যুক্ত হয়েছে, যার জন্য এটা ছোট্ট ছোট্ট 33টা খণ্ডে বিভক্ত আছে এবং সেই 33টা খণ্ড একসঙ্গে বিস্তৃত হয়ে স্পাইনাল কর্ডে পরিণত হয়েছে। কিন্তু এই জায়গাটাকে সার্ভাইকাল বলা হয় কেন? C1, C2, C3 এইভাবে কিন্তু 7টা ভাটিবা নিয়ে আমাদের সার্ভাইকাল তৈরি হয়েছে। অর্থাৎ 33টার মধ্যে 1 থেকে 7টা পর্যন্ত আমাদের সার্ভাইকাল। যাই হোক, এই সার্ভাইকালের যখন কোনোভাবে প্রদাহ হয়, অর্থাৎ C1 থেকে C7 মধ্যে যখন প্রদাহ হয় তখন আমাদের ঘাড়ে এক প্রকার যন্ত্রণা অনুভূত হয়, আর সেই যন্ত্রণাকে আমরা বলি সার্ভাইকালের যন্ত্রণা বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। এবারে আমরা জেনে নেব এটা কী কারণ হয়। যখন আমরা অতিরিক্ত ওজন বহন করি, ওজন বহনের ফলে আমাদের যে ছোট্ট ছোট্ট ভাটিবা আছে, যেটা পরে পরে ছোট্ট ছোট্ট আকারে জুড়েছে, তার মাঝখানে কিন্তু এক প্রকার সাইনোভিয়াল ফ্লুইড থাকে। একটু আগে আমি বললাম পিচ্ছিল পদার্থ, গ্রিস টাইপের, যেটা মুভ করতে সাহায্য করে। কিন্তু যখন কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে সেই সাইনোভিয়াল ফ্লুইডটা শুকে যায় তখন কিন্তু হাড়ে হাড়ে সংঘর্ষ হতে থাকে, অর্থাৎ একটা ভাটিবা আরেকটা ভাটিবার সঙ্গে আঘাত হানতে শুরু করে। যেহেতু ওটা একটা হাড় দিয়ে গঠিত, তখনই কিন্তু আমাদের ব্যথা যন্ত্রণা শুরু হয়। সেটা ওজন বহনের ফলে হতে পারে, ওজন বহনের ফলে সে ভাটিবার মধ্যে চাপ সৃষ্টি হয়, তার কারণে হতে পারে। এছাড়া কী কারণ হতে পারে? আমাদের শোয়ার দোষে যখন আমরা কুঁজো হয়ে ধেপে কাজ করি বা শুয়ে থাকি, তখন ওই ভাটিবার মধ্যে কী হয়, এক প্রকার আঘাত হানতে শুরু করে, চাপ সৃষ্টি করে। অতিরিক্ত দিন এরকম চাপ খেতে খেতে সেখানে এক প্রকার ব্যথা যন্ত্রণা শুরু হয়। এছাড়া কী হয়, অনেকক্ষণ ধেপে যে আমরা মোবাইল দেখি, টিভি দেখি, ল্যাপটপে কাজ করি, অনেকক্ষণ ধেপে এইভাবে কাজ করার ফলে দেখবেন ভাটিবার মধ্যে এক প্রকার সংযোগ শুরু হয়, চাপ সৃষ্টি হয়, তার ফলেও ব্যথা বেদনা শুরু হতে পারে। ওই জন্যে যদি ঘাড়ে কারো ব্যথা হয় বালিশ ছাড়া শোবেন, আর যদি বালিশ ছাড়া না শুতে পারেন তাহলে কী করবেন? পিঠে বালিশ দেবেন। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ঘাড়ে বালিশ দিতে নেই, পিঠে বালিশ দিতে হয়। পিঠে বালিশ দিয়ে আপনি ঘাড়টাকে ঝুলিয়ে শোবেন, দেখবেন আপনি যদি এই ঘাড় ব্যথা যন্ত্রণায় কষ্ট পেতে থাকেন তাহলে অবশ্যই করে এই যে ঘাড় ব্যথা থেকে আপনি অনেকটা পরিমাণে মুক্তি পাবেন। আমার কথা অনুযায়ী আপনি একদিন পিঠে বালিশ দিয়ে কয়েকটা দিন আপনি মাথা ঝুলিয়ে শুয়ে থাকুন, ঘাড়টা ঝুলিয়ে শুয়ে থাকুন, দেখবেন আপনি কতটা আরামবোধ অনুভব করছেন। আপনার ঘাড় ব্যথা অনেকটা পরিমাণে দেখবেন কমতে শুরু করবে, আরাম পাবেন আপনি। আর যদি এইরকমভাবে না অভ্যাস করতে পারেন তাহলে একদম পাতলা টাইপের বালিশ ব্যবহার করার চেষ্টা করবেন। আর তাতে যদি না হয় তাহলে খালি বিছানায় শোয়া অভ্যাস করবেন। কখনও উল্টোপাল্টাভাবে কুচোমুচো হয়ে শোবেন না, আর কখনও সাইড হয়ে শোবেন না। কারণ সাইড হয়ে যদি আপনি শোয়া অভ্যাস করেন পরে পরে দেখবেন আপনার ঘাড়ের ব্যথা আস্তে আস্তে কুনুইতে আসবে, অর্থাৎ ফ্রোজেনে আসবে। ফ্রোজেনে আস্তে আস্তে কী করবে? ডেল্টয়েড পেশি দিয়ে হাতে নামতে শুরু করবে। এই হাতে যখন ব্যথা বিস্তৃত হবে বা নামতে শুরু করবে, এমন হতে পারে যে আপনার হাতটা আস্তে আস্তে অবশ হয়ে যেতে পারে। অতএব কখনও সাইড হয়ে শোবেন না। যদি ঘাড় ব্যথা শুরু হয় আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। এই সব রোগগুলো শুধু ওষুধের উপরে নির্ভর করলে হয় না, নিজস্ব ব্যায়াম করতে হয়। ঘাড়ের ব্যায়াম করবেন, অবশ্যই করে দেখবেন উপকার পাবেন। শুধু যদি ওষুধের উপরে নির্ভর করেন তাহলে এই রোগটা এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, সেদিন কিন্তু আপনি কোনোভাবেই শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না। যাই হোক, ঘাড় ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হয় বলে দিলাম। যখন আমাদের ঘাড়ে এক প্রকার চাপ সৃষ্টি হয়, ভাটিবার মধ্যে সংযোগ শুরু হয়, আঘাত হানতে শুরু করে, সংঘর্ষ হতে শুরু করে, তখন কিন্তু এক প্রকার বেদনা শুরু হয়, তাকে আমরা বলি
সার্ভাইকালের বেদনা। যেহেতু এটা C1 থেকে C7 ব্যথা অর্থাৎ সার্ভাইকালের ব্যথা, এই ব্যথা কমাতে কিন্তু ভীষণভাবে কার্যকরী একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, যেই ওষুধটা আমি বলবো আপনারা এখনও পর্যন্ত ব্যবহার করেননি। নাম শুনেছেন হয়তো খুব কম, যেহেতু এটা আনকমন ওষুধ, কিন্তু সার্ভাইকালের C6 যে সার্ভাইকাল, এর উপরে নির্ভর করে এই ওষুধটা এত দ্রুত কাজ করে, আপনারা যদি ব্যবহার করেন হতবাক হয়ে যাবেন। আপনারা অনেকেই চিকিৎসা করছেন কিন্তু ব্যবহার করেননি, তাহলে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। এই ওষুধটা জানার পরে আপনি ঘাড় ব্যথার অর্থাৎ সার্ভাইকাল ব্যথার মন্ত্র খুঁজে পাবেন, ম্যাজিক খুঁজে পাবেন। তাহলে চলুন, প্রথম হচ্ছে কয়েক প্রকার ওষুধও আমরা বলে দিই যেগুলো সচরাচর আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে রাস্টক্স হচ্ছে প্রধান একটি ঔষধ। আমরা কিন্তু ঘাড় ব্যথার ক্ষেত্রে রাস্টক্সটি ব্যবহার করে থাকি। কেন? যখন কোনো ভারী জিনিস উত্তোলন করতে গিয়ে বা বইতে গিয়ে আমাদের ঘাড়ে যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন কিন্তু আমরা সর্বক্ষেত্রে রাস্টক্সকে ব্যবহার করে থাকি। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি রাস্টক্সের লক্ষণ পাওয়া যায় কি, ঘাড় যদি আমরা নাড়াই বা নড়াচড়া করি, কাজ করি, তখন কিন্তু ব্যথা বেদনা থাকে না। কিন্তু কাজ করার পরে যখন আমরা বিশ্রামে যাই, এত ভয়ানক ব্যথা অনুভব হয় যে রোগী ছটফট করতে থাকে। সেখানে কিন্তু রাস্টক্সের লক্ষণ। রাস্টক্স কিন্তু ভীষণভাবে কাজ করে। কিন্তু এই রাস্টক্সের সঙ্গে আরেকটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন। সেটা কি? সেটা হচ্ছে কি জানেন? প্যারিস কোয়ার্টিফোলিয়া। এই প্যারিস কোয়ার্টিফোলিয়া হোমিও ওষুধটা আপনারা অনেকেই ব্যবহার করেননি, সামান্য হয়তো ব্যবহার করেছেন। কিন্তু এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন, এই আনকমন ওষুধ যদি ব্যবহার করেন রাস্টক্সের সঙ্গে, মন্ত্রের মতো উপকার পাবেন। এটা কিন্তু সার্ভাইকালের মধ্যে যে 6 ভার্টিবা, সেই 6 ভার্টিবার কিন্তু দারুণভাবে কাজ করে, অর্থাৎ C6 দারুণভাবে কাজ করে। আর আমাদের কিন্তু বেশিরভাগ ব্যথা বেদনা হয় C6 মধ্যে, যার জন্যে এটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। যদি কখনও আপনার ঘাড়ে ব্যথা অনুভব হয়, স্পন্ডিলাইটিস ধরে গেছে, অনেক দিন পর্যন্ত ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন, সেখানে আপনারা ব্যবহার করবেন রাস্টক্স 30 বা 200 পোটেন্সি। 30 পোটেন্সি খুব ইফেক্টিভ, দ্রুত কাজ করে। আপনারা আগে 30 পোটেন্সি ব্যবহার করবেন, তারপরে 30 পোটেন্সির ওপরে 200 পোটেন্সি ব্যবহার করবেন। একই পোটেন্সি আপনারা অধিক দিন ব্যবহার করবেন না। অতএব রাস্টক্স 30 বা 200 সকাল বিকাল 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। আর প্যারিস কোয়ার্টিফোলিয়া, এই প্যারিস কোয়ার্টিফোলিয়া 30 বা 200 পোটেন্সি দুপুর রাতে 1 ফোঁটা করে ব্যবহার করবেন, আহারের আগে খালি পেটে। আপনার ঘাড়ে ব্যথা বেদনা অবশ্যই করে কমবে। তাহলে নতুন একটা হোমিও ঔষধ ঘাড় ব্যথার ক্ষেত্রে আমি বলে দিলাম। এই প্যারিস কোয়ার্টিফোলিয়া শুধু যে ঘাড় ব্যথার ক্ষেত্রে কাজ করে শুধু তাই নয়, সম্পূর্ণ স্পাইনাল কর্ডের উপর নির্ভর করে কাজ করে। যদি আপনার মেরুদণ্ডে মেরু পুচ্ছে ভয়ানক ব্যথা অনুভব করে, যদি আপনি বসে থাকলে ভয়ানক ব্যথা অনুভব হয়, আপনি কোনোভাবে বসে থাকতে পারেন না, সেখানে অবশ্যই করে প্যারিস কোয়ার্টিফোলিয়া ব্যবহার করবেন। নির্দিষ্টভাবে C6 উপরে এই ওষুধটা কিন্তু ভীষণভাবে কাজ করে। অতএব আপনারা অবশ্যই করে রাস্টক্স হোমিও ওষুধের সঙ্গে প্যারিস কোয়ার্টিফোলিয়া ব্যবহার করবেন। কমসে কম এই ওষুধগুলো 3 মাস সেবন করবেন, তবে 15 দিনের মধ্যে আপনি অবশ্যই করে উপকার পেতে শুরু করবেন। যাই হোক, এবারে বলি, যদি আপনার ডান সাইডে ঘাড় খেঁচে থাকে, ডান সাইডে ঘাড় ব্যথা অনুভব হয়, তাহলে সেখানে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন ল্যাকনেন্থিস। ল্যাকনেন্থিস 200 পোটেন্সি বা 30 পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা দিনে 2 বা 3 বার করে ব্যবহার করবেন। আর যদি আপনার বাম সাইডে ঘাড় ব্যথা হয়, যদি আপনার বাম সাইডে ঘাড় খেঁচে থাকে, বাম সাইডে ঘাড় ব্যথা হয়, সেখানে আপনি ব্যবহার করবেন স্পাইজেলিয়া। স্পাইজেলিয়া 30 বা 200 পোটেন্সি দিনে 2-3 বার করে ব্যবহার করুন, অবশ্যই করে উপকার পাবেন। তাহলে ঘাড় ব্যথা রোগের ক্ষেত্রে নতুন একটা খুব মন্ত্রবোধ ওষুধের কথা বলে দিলাম, আপনারা এই ওষুধটা ব্যবহার করে দেখবেন। যারা আমার চ্যানেল নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা, আবার আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।